এজওয়ান এবার বাবার দিকে একবার তাকালো, তারপর আবার জনতার দিকে। আজকে আমি কোনো প্রতিশ্রুতি পাহাড় বানাতে আসিনি, শুধু অতটুকু বলার জন্য এসেছি। আমি আপনাদের সাথে হাঁটতে চাই, আপনাদের সামনে নয়। সিদ্ধান্ত নেব আপনাদের কথা শুনে, আপনাদের সমস্যা বুঝে। এ দেশে কারো ব্যক্তিগত বা কারো বাপের পৈতৃক সম্পত্তি না। এ দেশ আমাদের সবার। আর রাজনীতি যদি মানুষের জন্য না হয়, তাহলে এই রাজনীতির কোনো মূল্যই নেই। আপনারা দোয়া করবেন আমি রাজনীতিতে ঢুকলে যেন আমি ক্ষমতার কাছে কখন দুর্বল না হই, নিজের দল বলে দলের অন্যায়কে অন্যায় না বলে দামাচাপা না দেই, বরং আওয়াজ তুলতে পারি। ভবিষ্যতে অতটুকুই বলবো, ভোট দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে ভোট দিবেন। যাকে ভোট দিয়ে জেতাচ্ছেন সে আদৌ আপনার কল্যাণে আসবে কিনা। তারা বলে আমাকে জেতালে অমুক তমুক উন্নয়ন করব। তারা রীতিমতো একটা ভণ্ড। একজন প্রকৃত নেতা কখনো বলবে না আমাকে আপনার জেতালে একটা করব ওটা করব। যে প্রকৃত নেতা সে কখনো এসব বলবে না। তারা বলে কেন জানেন? কারণ নির্বাচিত হলে নির্বাচনের পিছনে একজন প্রতিনিধি লক্ষ লক্ষ টাকা সেটা কোটিতে গিয়েও ঠকতে পারে। এতে বড় অ্যামাউন্ট তারা খরচ করে। সেই টাকা কি তারা উঠাবে না ভাবছেন? তারা ডাবল উঠায়। কিভাবে জানেন? এই যে টেন্ডারে চাঁদাবাজি করে সরকারের কাছে গিয়ে বলে আমার এলাকায় অমুক জায়গায় ব্রিজ করতে হবে, রাস্তায় পানি জমে, এইসব বলে একটা হিউজ অ্যামাউন্ট কালেক্ট করে তারা। 30% বোধ হয় আপনাদের পিছনে ব্যয় করে না। ওই যে পড়াশোনা করার সময় নিজের পকেট থেকে টাকা ভেঙেছে, সেগুলো আগে পূরণ করতে হবে, তারপর বাঁচলে এত মোটো আপনার দেওয়া হয়। সেজন্য বলছি যোগ্য মানুষকে নির্বাচিত করবেন আপনার এলাকার জন্য, যেমনটা নির্বাচন করেন আমার ভাইজানকে। আর কিছু বলার নেই, শুধু বলবো যোগ্য নেতা আড়ালে কাঁদতে হয়, আড়ালে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এজওয়ান সরে গেল। সবাই বেশ পছন্দ করে ফেললো এজওয়ানকে। কেউ কেউ এখনই ঠিক করে রাখলো এই ছেলে নির্বাচনে দাঁড়ালে তাদের ভোটে ছেলেকে দিবে। সোলেমান মাইকের সামনে এসে এজওয়ানকে নিয়ে আরো অনেক কথাবার্তা বলল। দুই ভাই দুই আসনের হয়ে প্রতিনিধিত্ব করবে, এ তো খুশির বিষয়। সোলেমান তার কথাবার্তা বলা শেষে আরো কয়েকজন বক্তৃতা দিল। তাদের মধ্যে কিছু জনের এজওয়ানকে পছন্দ হলো না। কিভাবে বলল দেশটা কারো বাপের সম্পত্তি না, এটা যে কাকে মিন করে বলেছে তা আর তাদের বুঝতে বাকি নেই। কিভাবে ছেলে মনোনয়ন পায় সেটাও দেখবে তারা। বক্তৃতার পর্বটা শেষ দিকে ছিল। মঞ্চের চারিপাশ তখন বহু স্তরীয় নিরাপত্তার বলয়ে ঘেরা। ভেতরে রিংয়ে সেনাবাহিনী, তার বাইরে পুলিশ ও র্যাব। জনতার ভিড়ে ছড়িয়েছিল ডিজিএফআই সিক্রেট টিম, সাধারণ পোশাকে নিঃশব্দ নজরদারিতে। প্রতিটি প্রবেশপথ স্ক্যান করা, আকাশে ড্রোন ঘুরছে, ছাদে স্নাইপার পজিশন। সবকিছু এতটাই আটসার যে সামান্য একটা পাখিও নজর এড়িয়ে ঢুকতে পারার কথা না, তারপরেও আক্রমণ আসে। এজওয়ান সোলেমানের পাশে বসে ফোন স্ক্রল করছিল। স্ক্রিনে ভেসে উঠছে গণমাধ্যম নিউজ। তার বক্তৃতার ক্লিপ ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে। এজওয়ান হালকা নিঃশ্বাস ফেলল। সভাস্থলের উত্তেজনা তখন ধীরে ধীরে নামছে। ঠিক সেই সময় প্রথম বিস্ফোরণটা ঘটে মঞ্চের বাম পাশে। শব্দটা শুধু কানে নয়, বুকের ভেতর আঘাত করে। আগুন আর ধোঁয়ার সাথে সাথে মানুষ ছিটকে পড়ে। 1 সেকেন্ডের ভিতর পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এরপর একযোগে শুরু হয় গোলাগুলি। কোথা থেকে গুলি আসছে বোঝার আগেই চারিপাশে মানুষ পড়ে যেতে থাকে। নিরাপত্তার ব্যারিকেড ভেঙে যায়, লোহার গেট উড়ে গিয়ে ভিড়ের উপর পড়ে। দ্বিতীয় বিস্ফোরণটা ঘটে সামনের সারিতে। সেখানে যারা বসেছিল তাদের অনেকে আর মানুষ হিসেবে চেনার মতো থাকে না। রক্ত, ধোয়া, চিৎকার আর আতঙ্ক একাকার হয়ে যায়। সেনাবাহিনী মুহূর্তের মধ্যে পাল্টা অবস্থান নেয়। ডিজিএফআই টিম চারিদিকে ছড়িয়ে পড়ে। আকাশে হেলিকপ্টার, মাটিতে স্বয়ংক্রিয় অস্ত্রের শব্দ। আক্রমণের ধরন দেখে স্পষ্ট এটা ছিল নিখুঁতভাবে পরিকল্পিত। ভেতরে তথ্য ছাড়া অসম্ভব। লোক মরছে, কেউ গুলিতে, কেউ বিস্ফোরণে, কেউ পদদলিত হয়ে। সোলেমান শরীর হিম হয়ে যায়। সবাই ছোটাছুটি করছে। সেনাবাহিনীর একটা দল এসে সোলেমানদের প্রোটেকশন দিল। তাড়াতাড়ি নেমে আসতে বলল। পেছনের গেট দিয়ে তাদের বের করে নিয়ে যাওয়া হলো। সোলেমানের শরীর নড়ছে না। এজওয়ান আর বাশার সুলতানের দিকে তাকিয়ে বলল, তোমরা যাও, আমি থাকবো এখানে। আমার জনগণ মরছে আর আমি নিজের প্রাণ বাঁচিয়ে পালাবো? কাপুরুষ আমি? সোলেমান মঞ্চ থেকে নেমে গেল। পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে। অনেক সেনা সদস্য আহত হলো। সোলেমান যখন দৌড়ে জনসমাগমে আসলো, দেখলো
রক্তে লাল হয়ে গেছে জায়গাটা, বুকের ভেতরটায় যেন পাহাড় এসে পড়ল। আহতদের কান্নাকাটি, যান বাঁচানোর জন্য হাজারি। সোলেমান পকেট থেকে ফোন বের করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলল। সোলেমান আহতদেরকে তোলার চেষ্টা করলো। সাদা পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে গেল। সবচেয়ে বেশি ব্যথিত হলো যখন দেখলো একটা 10 বছরের বাচ্চার একটার পা ইতিমধ্যে শরীর থেকে আলাদা হয়ে গেছে। গগন কাঁপিয়ে কাঁদছে ছেলেটা, এক কোনায় ছিটকে পড়ে। সোলেমান সেই আহত ছেলেটাকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো। ঠিক সেই সময় পাশ থেকে একটা গুলি এসে লাগলো সোলেমানের বাহুতে। সোলেমান ব্যথায় দাঁড়িয়ে যায়। পাশ ফিরে যখন দেখলো লোকটা ফের গুলি মারার জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় সোলেমান কোমর থেকে তার পিস্তলটা বের করে লোকটার বুক বরাবর গুলি করে। লোকটা লুটিয়ে পড়ে মাটিতে। সোলেমান পেছনের দরজা দিয়ে ছেলেটাকে গাড়িতে বসিয়ে একটা সেনা সদস্যকে বলল নিয়ে যেতে ইমিডিয়েট। এজওয়ান নিজের হ্যান্ডগানটা নিয়ে ইতিমধ্যে নেমে পড়েছে। বাসার সুলতান পারে না আতঙ্কে এখনই জামা কাপড় ভরে প্রসাব করে দিতে। এজওয়ানকে কত করে আটকাতে চাইলো, ছেলেটা শুনলো না। কোনো বুলেট প্রুফ ভেস্টও তো পরে নিয়ে ছেলে, এখন গুলি এসে লাগলে তখন। সোলেমানের বাহু দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থায় আহতদের টেনে টেনে গাড়িতে তুলে দিচ্ছে। মঞ্চে সিঁড়ি রক্তে ভিজে গেছে, পতাকা ছিঁড়ে পড়ে আছে লাশের উপর। রাজনৈতিক সভা এক মুহূর্তেই কেমন গণহত্যার দৃশ্যে রূপ নিল। এজওয়ান ইতিমধ্যে কয়েকটাকে মেরে শুইয়ে দিয়েছে। বাঁচিয়ে রাখার স্কোপ নেই। বাঁচিয়ে রাখলে জনগণের প্রাণ আর বিপন্ন হতে পারে। সাফওয়ান এজওয়ানকে প্রোটেক্ট দেওয়ার জন্য আসতে চাইলে এজওয়ান হাতের ইশারায় বলল, আমার জনগণকে আপনি প্রোটেক্ট দিন আগে, আমি নিজে প্রোটেকশন নিজে দিতে পারি। সাফওয়ান আগের ন্যায় গোলাগুলি করতে লাগলো। প্রায় অনেকক্ষণই বিশৃঙ্খলার পর এজওয়ানের নজর পড়ে সাফওয়ান মির্জার উপর। সাফওয়ান তখন আক্রমণকারীদের গতিবিধি লক্ষ্য করতে ব্যস্ত। নিজের দিকে আসা বিপদ বুঝে ওঠার আগেই এক শুটারের নিশানা তার দিকে স্থির হয়ে যায়। তার হাতে থাকা পিস্তলটা ওই লোকের দিকে। এজওয়ান তাক করে বুঝতে পারে তার পিস্তলের বুলেট শেষ হয়ে গেছে। কয়েকবার চিৎকার করে ডাকলো এজওয়ান সাফওয়ানকে। এই শোরগোলে সেই আওয়াজ যাচ্ছে না সাফওয়ান অব্দি। এজওয়ান আর কোনো হিসাব কষল না। সে নিরাপত্তা বলয় ভেঙে দৌড়ে এগিয়ে যায়। সাফওয়ানকে ধাক্কা দিয়ে সরাতেই ঠিক সেই সময় গুলিটা ছোড়া হয়। মুহূর্তে নিশানা বদলে যায়। গুলিটা এসে এজওয়ানের শরীরে বিদ্ধ হয়। শব্দটা আলাদা করে শোনা যায় না, কারণ চারিপাশ তখন বিস্ফোরণ আর গুলি শব্দে ভরা। এজওয়ান নিজেও চমকালো, হুট করে বুকের ভিতর ব্যথা অনুভব করতে। কি হয়েছে সেটা দেখার জন্য নিজের দিকে তাকাতে দেখলো গলগল করে বুক থেকে রক্ত পড়ছে আর শরীর বেয়ে মাটিতে। শালারপুত গুলি করলো এজওয়ানকে, ওর কলিজা টেনে আনবে। এজওয়ান লোকটা আরও একটা গুলি ছুটতে নিলে সাফওয়ান পড়া থেকে উঠে গুলি করে বসে ওই লোককে। তারপর দৌড়ে আসে এজওয়ানের দিকে। এজওয়ানের শরীর হঠাৎ শক্ত হয়ে যায়, তারপর ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। কালো লেদার জ্যাকেটের নিচে রক্ত দ্রুত ছড়িয়ে পড়ে। আরেকটা বোমা ফুটে দূরে। সেনাবাহিনী শুটারকে নিষ্ক্রিয় করে। এলাকা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে সভাস্থলে লাশ ভরে গেছে। যারা বেঁচে আছে তারা রক্তমাখায় স্তব্ধ ও নির্বাক। এজওয়ান মাটিতে পড়ে থাকে, গুলিবিদ্ধ শরীর, নিঃশ্বাস অনিয়মিত। সাফওয়ান মির্জা অক্ষত আছে। এজওয়ান তাকিয়ে দেখে সাফওয়ান এসেছে দৌড়ে। সেটা দেখে মুচকি হাসে। সাফওয়ানের কি যে খারাপ লাগছে, তাকে বাঁচাতে কেউ বুক পেতে দিয়েছে, তাও আবার সে, যাকে সাফওয়ান সহ্য করতে পারে না। এজন্যই বেশি খারাপ লাগছে বোধহয়। সাফওয়ান এজওয়ানের বুলেট বিঁধে যাওয়া বুকে হাত চেপে রক্ত আটকানোর বৃথা চেষ্টা করে বলল, কি দরকার ছিল আপনার দৌড়ে আসার? গুলিটা তো লাগতো আমার। আমি মরে গেলেই এতে আপনারই সুবিধা হতো। কেন বাঁচাতে গেলেন? এজওয়ানের ঠোঁটের কোণে তখন মৃদু হাসি। সাফওয়ানের চোখে মুখে স্পষ্ট অপরাধবোধের ছায়া। হাহ, সেটাও এজওয়ানকে নিয়ে। আপনাকে বাঁচানোর একটি উদ্দেশ্য, আপনি আমার তরিকুলের বেডে সবচেয়ে পছন্দের মানুষ। আপনার কিছু হলে আমার তরিকুলের বেডে ঠিক থাকবে না। তার হাসির কারণ আপনি হয়েছেন। আমি চাই না তার কান্নার কাণ্ডও আপনি হন। অতটুকু না হয় আমার নামই থাক। যদি তরিকুলের বেডে কিছু হয়, কিছু যায় আসবে না আমি চলে গেলে, বরং সে আরও মুক্ত হবে। ঠিক যেমন অনেকদিন খাঁচায় বন্দি থাকে একটা পাখি হঠাৎ আকাশে উড়তে পেলে মুক্তি হয়ে যায়। সাফওয়ান চমকালো। এমন কথা মোটেও আশা করেনি সে। এজওয়ানকে উঠাতে উঠাতে বলল, উঠুন আপনি। এই অবস্থা তো এসব বলছেন আপনি? মৃত্যু কখনোই কাউকে মুক্তি দিতে পারে না। পারে, পারে মুক্তি দিতে। আমার মৃত্যুই একমাত্র পারে তরিকুলের বেটিকে মুক্তি দিতে। শুনুন সাফওয়ান, যদি আমি বেঁচে ফিরি তাহলে তরিকুলের বেটি শুধুই আমার, আর যদি মরে যাই তাহলে সে শুধুই আপনার। সেজন্য বলছি, আপনার আল্লাহকে বলিয়েন সে যেন ভুলেও আমাকে না বাঁচায়। আমাকে বাঁচালে কিন্তু মাইকে আপনি পাবেন না। মাইকে পেতে হলে দোয়া করুন, ভুল করেও আমি যেন বেঁচে না ফিরি। সোলেমান এসেছিল ভাইকে খুঁজতে। বাসার সুলতান গাড়ির কাছে গেলেও ছেলেকে এখনো না দেখে অস্থির হয়ে গেছে। এদিকে তার শরীরটাও আর চলতে চাইছে না। খুঁজতে খুঁজতে আকস্মিক এজওয়ানকে সাফওয়ানের সাথে দেখে এগিয়ে কাছে আসতে বুকটা মুচড়ে উঠল। বুকের পাশ দিয়ে কেমন গলগল করে রক্ত বেরোচ্ছে। গুলি করেছে কেউ। কোন শুয়োরের বাচ্চা গুলি করলো? সাফওয়ানের থেকে এজওয়ানকে নিজের কাছে টেনে নিল সোলেমান। আধা খোলা চোখ। এজওয়ানের ছোট ভাইয়ের এমন অবস্থা সহ্য করতে ভীষণ পীড়া দিচ্ছে। এজওয়ান ভাইজানের দিকে তাকালো। এই লোকটা মাত্রাতিরিক্ত ভালোবাসে তাকে। তার বাপও ভালোবাসে। সবাই বাসে, শুধু বাসে না তরিকুলের বেটি।
সোলেমান কাঁধে তুলে নিয়ে উম্মাদের মতো দৌড়াতে দৌড়াতে বলল, কিচ্ছু হবে না তো রিজওয়ান, ভাইজান হতে দিবে না। চোখ বন্ধ করবি না ভাই আমার, একদম চোখ বন্ধ করবি না। হসপিটাল বেশি দূরে না। বাশার সুলতান ছেলের এমন দশা দেখে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। সোলেমান নিজেই গাড়ি চালিয়ে ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসলো। হসপিটালে এসে ডক্টরদের ডাকতে লাগলো। ডক্টররা সবাই ব্যস্ত। হসপিটাল ভর্তি লাশে আর আহতদের দিয়ে কেউ আসছে না। সোলেমান এজওয়ানকে স্ট্রেচারে শুয়ে নিজেই চলে গেল ডাক্তার ডাকতে। একজন ডক্টরকে ডেকে নিয়ে আসলো। ডক্টর এজওয়ানকে দেখার সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে যেতে বলল নার্সকে। এজওয়ানকে জরুরি বিভাগে নিয়ে আসা হলো। এজওয়ানকে ভেতরে ঢুকানো মাত্রই ডক্টররা ঘিরে ধরল। বিপি ড্রপ করছে, হার্ট রেট 130, অক্সিজেন স্যাচুরেশন নামছে, ভেন্টিলেটর রেডি রাখতে বলা হলো। এজনের বুকে ডান পাশে গুলির ক্ষত, রক্ত এখনো থামেনি। শার্ট কেটে ফেলা হয়েছে, গজ চাপা দেওয়া, তবু রক্ত ছড়িয়ে পড়ছে। সিনিয়র সার্জন দ্রুত বললেন, গুলি হার্টে লাগেনি, কিন্তু ফুসফুসে ইনজুরি আছে, হেমোথোরাক্স আছে, এখনই অপারেশন লাগবে কিন্তু। নার্স প্রশ্ন করলো, স্যার বাঁচবে তো? এমপির ভাই তো, না বাঁচাতে পারলে আবার সমস্যা। ডাক্তার 1 সেকেন্ড থামলেন, তারপর কঠিন স্বরে বললেন, এখনই কিছু বলা যাবে না, অপারেশনের পরে 1 ঘন্টার পর ভাগ্য ঠিক করবে। এজনের চোখ আধা খোলা, ঠোঁট শুকনো, অক্সিজেন মাস্কের নিচে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনিটরে হঠাৎ বিকট শব্দ হলো, সেটা দেখে সার্জন বলল, প্রেশার বাড়াও, 2 ইউনিট ব্লাড রেডি করো। কিউআর খালি আছে তো? জি স্যার। স্ট্রেচার ছুটতে শুরু করলো অপারেশন থিয়েটারের দিকে। প্রেমা টিভির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কত কত লোক মারা গেছে, আহত হয়েছে, তার হিসেব করা সাধ্য প্রেমার হচ্ছে না। যখন দেখলো একটা 10 বছরের বাচ্চাকে নিয়ে সোলেমান ছুটছে পাগলের মতো, তখন বুকের ভেতরটা মুচড়ে মুচড়ে উঠলো। শেখর তাহলে এটারই প্ল্যান করছিল। অমানুষের বাচ্চা, নিজের সন্তানদের তো মেরে ফেলেছে, এখন অন্যের সন্তানদেরও মারছে। আজ শেখর ফিরলে প্রেমা যে কি করবে তা নিজেও জানে না। তার কিছুক্ষণ পরই শেখর ফিরল বাসায়, কিছুটা ভীত দিশাহীন অবস্থা। যাদের মারতে চাইলো তারা তো মরলই না। রুমের দিকে যাওয়ার পথে প্রেমা এসে দাঁড়ালো সামনে। ঘৃণা ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। প্রেমা প্রশ্ন ছুড়ে দিল, এসব আপনি করেছেন তাই না? শেখর টিভির দিকে তাকালো, তারপর প্রেমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যেতে নিলে প্রেমা রেগে বলে ওঠে, অমানুষের বাচ্চা আপনি, জানোয়ারের থেকেও অধম। আমি নিজে গিয়ে বলবো পুলিশ সিআইডিকে, এইসব আপনি করেছেন। আমার সাথে অমানবিক নিষ্ঠুর আচরণ করেছেন, আমি গিলে খেয়েছি। আমার কথা শোনার মতো কেউ ছিল না, কিন্তু এবার শোনার লোক আছে। আপনাকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। শেখর তেরে এসে চুলের মুঠি ধরে টান দিল। কত বড় সাহস, গলা উঁচু করে কথা বলছে। প্রেমা ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। বান্দির বাচ্চা, পুলিশের কাছে যাবি? তোর ভাতার লাগে ওরা? মাগি, লাং দেখে পিনি ঘুরছে তোর শরীরে, লাগাইতে যাবি? প্রেমা সহ্য করতে পারল না। এখনো কেমন ফাফর গলাবাজি, নোংরা কথাবার্তা। শেখরের থেকে নিজেকে ছাড়িয়ে পরপর দুটো চর বসিয়ে দিল শেখরের গালে প্রেমা। শেখর হতবিহ্বল হয়ে গেল। প্রেমা চর মারল তাকে, এত বড় সাহস! এই সাহসটা বেড়েছে সোলেমানের জন্য। না, এই বান্দির বাচ্চাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, আগে এটাকে সারাতে হবে। পকেট থেকে ফোনটা বের করে শেখর কাউকে আসতে বলল। মিনিট 10-এর মাথায় দুজন পুরুষ এলো। প্রেমা আটকে উঠল। দুজন পুরুষ প্রেমার দিকে এগুতে নিলে প্রেমা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। রুমে ঢুকে দরজা বন্ধ করতে চাইলো, তার আগেই তারা এসে দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। প্রেমা ছিটকে পড়ে যায় দূরে। লোক দুটো এগিয়ে এসে প্রেমার হাত পা রশি দিয়ে বেঁধে ফেলে। প্রেমা বাঁচার জন্য আকুতি মিনতি করলো, কত চেষ্টা করলো, কিন্তু পুরুষালী শক্তির কাছে তার নারী শক্তি খুবই তুচ্ছ। তারপর পাটের বস্তায় ভরে নিয়ে চলে গেল। রাত তখন আনুমানিক 1:45 বাজে। দীর্ঘ কয়েক ঘন্টা অচেতন অবস্থায় পাটের বস্তার ভিতর বন্দি থাকার পর অবশেষে প্রেমাকে বের করা হলো। আর কিছুক্ষণ দেরি হলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু অনিবার্য ছিল। বস্তার মুখ খুলতেই প্রেমা ধীরে চোখ মেলল। চোখ খুলে সে প্রথম যেটা দেখলো, চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন অপরিচিত নারী। সবার দৃষ্টি একসাথে তার দিকে নিবদ্ধ। তাদের পরনের পোশাক অদ্ভুতভাবে চোখে লাগে। কারো বুক ঠিকমতো ঢাকা নেই, কারো অর্ধেক উন্মুক্ত। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মুখ ভর্তি ভারী মেকআপ, কপালে অস্বাভাবিক বড় টিপ। চেহারায় বাঙালিয়ানার কোনো ছাপ নেই। দেখলে গা ছমছম করে ওঠে। একটা মেয়ে গিয়ে এসে হাতের বাঁধন খুলে দিতে দিতে বলে, এই মাইয়াডারে কই থেকে তুইলা আনছে যজ্ঞু? অন্যজন নির্বিকার কণ্ঠে উত্তর দিল, কই থেকে তুলে আনছে সেসব জেনে আমাকেও কাজ কি? মাইয়াডারে সাজাইয়া রাখতে বলছে, সাজাইয়া রাখ, নতুন খন্দের আইব বলে হারে লাইগা। প্রেমা চমকে উঠল একথা শুনে। আশেপাশে তাকালো ভালো করে। শ্যাওলা ধরা পুরনো অন্ধকার, জানালাবিহীন রুম, দেওয়ালে অসংখ্য বাজে নোংরা ছবি, যা দেখলে ঘিন ঘিন করে উঠবে। প্রেমা মেয়ে দুটোকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম কাছে আসবে না আমার। এটা কোথায় নিয়ে এসেছো আমায়? এখানে কি হয়? আর তোমরা কারা? দীপা নামের মেয়েটা বলল। এটা কান্দাপাড়া, নাম শুনুনি? পতিতলায়।
প্রেমা এমন কিছুই ধারণা করেছিল শুরুতে ওদের দেখে। শেখর সত্যি সত্যি তাকে পতিতালয়ে এনে ছাড়লো। প্রেমার ভেতরটা কেমন ছিঁড়ে যেতে লাগলো ভয়ে। তার এই দেহ এখন ভিন্ন ভিন্ন পুরুষ শোষণ করবে। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মণি নামের একটা মেয়ে হাতে আপেল কাটতে কাটতে রুমে প্রবেশ করলো। প্রেমাকে এখনো সাজায়নি দেখে রেগে বাকি মেয়েদের দিকে তাকিয়ে বলল, ওকে এখনো রেডি করিসনি কেন? মেয়েগুলো ভয়ে শিহরে উঠে বলল। কাইসেই তো যেতে দিচ্ছে না। মণি এগিয়ে গেল প্রেমার দিকে। আপাতমস্তক প্রেমাকে দেখে বলল, সমস্যা কি? ধরতে দিচ্ছিস না কেন? নতুন খদ্দের আসবে তোর জন্য। সব যা বলা হচ্ছে তাই কর। প্রেমা চাপা সরে দাঁত চেপে বলল, লজ্জা করে না এসব করতে? এক দেহ কত পুরুষকে বিলিয়ে বেড়াও তোমরা। গা ঘিন ঘিন করে না? ঘৃণা করে না তোমাদের নিজেদেরকে দেখে? আমার তো ঘৃণা করছে তোমাদের দেখে। কথাগুলো কর্ণকর হতেই মণি যখন ডান হাত উঁচু করে প্রেমার গালে চড় মারতে যাবে ঠিক সেই সময় প্রেমা হাতটা ধরে মুচড়ে দিয়ে বলল, ভুলেও এই কাজ করবে না। হাত একদম ভেঙে ফেলবো বলছি। আমাকে দিয়ে বাজে নোংরা কাজ করানোর চেষ্টা করালে। তোমাদের মালিককে আসতে বলো, আমি কথা বলবো শেখরের সাথে। কাপুরুষ অমানুষ জানোয়ার একটা। বউকে দিয়ে বউর শরীর বেচে টাকা কামাতে চাইছে এখন। মেয়েগুলো চমকে উঠল। এই মেয়েটা ওই লোকের বউ? মণি ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রেমাকে। প্রেমা পড়ে গেল ফ্লোরে। মণি আপেলের ছুরি ফ্লোরে ফেলে দিয়ে প্রেমার গলা চেপে ধরে বলল, তোর সাহস তো কম না? তুই আমার হাত ধরিস? জানিস আমি কে? তোর কি হাল করতে পারি আমি? আর শেখর ও আমার কথায় উঠে আর বসে। তোর সাথে ওর কিসে কথা বলবে? এই তোরা ওকে সাজা। খদ্দের আসার আগে ওকে রেডি চাই আমার। মনে যেন তাকে। মণি চলে গেল। দীপা নামের মেয়েটা দূর থেকে বলল, শুনে নাও না ওদের কথাগুলো। না শুনলে অনেক অত্যাচার করবে, না খাইয়া রাখবে একা একটা অন্ধকার রুমে। বাঁচতে চাইলে ওদের কথা শুনো। কথাটা শেষ করে দীপা এগোতে চাইলে প্রেমা ফ্লোরে পড়ে থাকা ছুরিটা হাতে তুলে নিয়ে বলল, আমার কাছে আসার চেষ্টাও করবে না বলে দিচ্ছি। তাহলে খুন করে ফেলবো একদম। আমি মরে যাব, তারপরও তোমাদের মতো দেহ বিক্রি করব না আমি। আল্লাহর ভয় নেই তোমাদের? কিভাবে পারো তোমরা এসব নোংরা কাজ করতে? ছি। আমরা কেউ মুসলিম না, তাই আল্লাহর ভয়ও নেই আমাদের। তাহলে তোমরা কারা? তোমাদের ধর্ম নেই? নাস্তিক তোমরা? আমরা নাস্তিক নই। আমাদের মধ্যে কেউ মুসলিম না। আমরা কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, তো কেউ বৌদ্ধ ধর্মের উপজাতি আমরা। এই কান্দাপাড়া পতিতলয়ের একমাত্র মুসলিম হয়ে আসা প্রথম নারী তুমি। তোমরা যাই হও, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার কাছে আসার চেষ্টাও করবে না। রুম থেকে বের হও, বের হও বলছি। দীপা শুনল না। এই মেয়েকে না সাজালে তো তাদের উপর আবার অত্যাচার শুরু হতে পারে। এই মেয়ের জন্য তারা কেন অত্যাচার সইবে? প্রেমা দীপার এগোনো দেখে সত্যি সত্যি দীপার হাতে ছুরি দিয়ে একটা টান বসিয়ে দিল। দীপা ব্যথায় হাত চেপে মৃদু আওয়াজ করলো। হাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। বাকি সবাই সবার দিকে তাকাচ্ছে। প্রেমা ফের ছুরি নাড়িয়ে বলল, আসবে কেউ? এসো, এবার বুকে বিঁধে দেব। ভালোই ভালোই বলছি, তোমরা বের হও, আমাকে যেতে দাও। দীপা বাকিদের বের হতে বলে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে মনির কাছে চলে গেল। প্রেমা দৌড়ে ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে দিল। তারপর চিৎকার করে কাঁদতে লাগলো। আল্লাহর উপর প্রেমার আজ কি যে অভিমান হচ্ছে। সে কি আল্লাহর প্রিয় বান্দা হতেই পারেনি? এত নামাজ কালাম, এত ইবাদত করলো, শেষমেশ তাকে আজ এই জায়গায় আসতে হলো। প্রেমা এবার নিজেকে কি করে রক্ষা করবে? এত লোকের সাথে কি প্রেমা পেরে উঠবে? আল্লাহকে একটু সাহায্য করবে না? প্রেমাকে আগেও করেনি, এখনো কি করবে না? এই জায়গায় আসার আগে কি মৃত্যু দিতে পারতো না? এবার আর প্রেমা মাথায় রাখবে না কিন্তু যে আত্মহত্যা মহাপাপ। সত্যি সত্যি নিজেকে মেরে ফেলবে। এই পৃথিবী এত নিকৃষ্ট, এত ছি। স্বামী হয় স্ত্রীর পোশাক স্বরূপ। যেখানে স্বামীর দায়িত্ব তার স্ত্রীর সম্মান রক্ষা করা, সেখানে এই শেখর প্রেমার সম্মান পরপুরুষের কাছে চড়া দামে বিক্রি করে দিতে চাইছে। প্রেমার এই সম্মানটুকু ছাড়া আর কি বা ছিল জীবনে? শেখর করলো ভোগ, ছিল তো হালাল, এখন সেটুকু নিয়ে এভাবে টানাটানি করছে শেখর। অধম এই লোক প্রেমার সামনে আসলে প্রেমা এবার খুন করে ফেলবে। উন্মাদ হয়ে যাচ্ছে প্রেমা ভয়ে, নিজের জীবনের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্যে। মেহরিন খবরটা দেখেছে টিভিতে, আর দেখা মাত্রই পাগলের মতো ছুটে এসেছে ইব্রাহিমের সাথে হসপিটালে। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে। হসপিটালের বাহিরে সাংবাদিকদের উপচে পড়া ভিড়। ইব্রাহিম আর মেহরিনকে দেখা মাত্রই তারা ক্যামেরা নিয়ে সেদিকে যেতে লাগলো। আর তারা জিজ্ঞাসা করতে লাগলো সাথের মেয়েটাকে। ইব্রাহিমের যে ওয়াইফ না সেটা জানে, কারণ ইব্রাহিমের ওয়াইফকে তারা দেখেছে বিয়ের ছবিতে। জিজ্ঞাসা করলো সোলেমানের ওয়াইফ নাকি। ইব্রাহিম ভিড় ঠেলে যেতে যেতে উত্তর দিল কোনো রকমে।
ব্যাস মেহেরিনের ছবি তোলা হয়ে গেল। বেচারি মেহেরিন কোনো রকমে তাড়াহুড়ো করে বোরখাটা গায়ে জড়িয়ে পরনে থাকা ওড়নাটা মাথায় দিয়ে চলে আসছিল, নিকাব বাঁধেনি। করিডোরে স্ট্রেচারে এত এত লাশ, এত এত আহত মানুষ দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মেহেরিনের বুক ফেটে যেতে লাগলো এদের এমন আহাজারি দেখে। ইব্রাহিম রিসেপশনে জিজ্ঞাসা করলো, সোলেমান কোথায়? এটা জানালো। জরুরি বিভাগের ওখানে আছে। ইব্রাহিম মেহেরিনকে নিয়ে জরুরি বিভাগে ওদিকটায় গেল। জরুরি বিভাগের সামনে আছে শুধু বাশা সুলতান। সোলেমানকে দেখতে না পেয়ে মেহেরিন জিজ্ঞাসা করলো, চাচা উনি কোথায়? উনি ঠিক আছে? চুপ কেন, বলুন না। বাশা সুলতান মেহেরিনের দিকে তাকিয়ে বলল, ওই যে এখানে আছে। বাশা সুলতান হাতের আঙ্গুল দেখে একটা কেবিন দেখালো। মেহেরিন সেই কেবিনের দিকে ছুটে গেল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে দেখলো সোলেমানের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে একটা ডক্টর। মেহেরিন দৌড়ে কাছে আসলো, অস্থির গলায় জিজ্ঞাসা করলো, হাতে কি হয়েছে আপনার? আকস্মিক মেহেরিনকে দেখে চমকে উঠলো, আপাদমস্তক তাকালো, মুখে নিকাব নেই। বাহিরে যে মিডিয়া আছে ওদের নজরে আসেনি তো? সোলেমান ডক্টরকে চলে যেতে বলল। ডক্টর চলে যেতে সোলেমান মেহেরিনকে টেনে বসিয়ে বলল, শান্ত হও, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। নিকাব কোথায় মুখের? মেহেরিন কাঁদতে লাগলো। নওগাঁ থেকে মোতালেব ভুইয়া, আনোয়ার সুলতান, আমিরুল সুলতান, রুমাইসা রওনা হয়েছে। নিকাব বাঁধার মতো অবস্থায় ছিলাম না। আপনার আর কোথাও চোট লাগেনি তো? এজওয়ান ভাইয়ার দেখলাম গুলি লেগেছে, উনি ঠিক আছে, সুস্থ আছে তো? মেহেরিন শরীর চেক করতে লাগলো সোলেমানের। সোলেমান মেহেরিনকে এবার বুকের সাথে জড়িয়ে ধরল। শান্ত হও, আর কোথাও চোট লাগেনি, ঠিক আছে আমি। মেহেরিন চেষ্টা করলো কান্না থামানো, তারপর মনে পড়লো এজওয়ানের কথা। এজওয়ান ভাইয়ার যে গুলি লেগেছে দেখলো, উনি কেমন আছে? মেহেরিন চোখ মুছে বলল, মাহি আপু তো সকালে ওনার বোনের বাসায় গিয়েছে। বোনের বাসা তো বেশি দূরে না, ওনার কানে তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথাই খবরটা। অপারেশন চলছে, শেষ হয়নি। ইব্রাহিম আসলো কেবিনে, সোলেমানের দিকে তাকিয়ে বলল, অপারেশন হয়ে গেছে এজওয়ানের। সোলেমান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি বললো? অপারেশন সাকসেসফুল হয়েছে? কোনো ভয় নেই তো আর? অপারেশন সাকসেসফুলি হয়েছে, কিন্তু কিন্তু কি? 1 ঘন্টার মধ্যে সেন্স না ফিরলে হয়তো কমাই চলে যাবে। সোলেমান কেবিন থেকে বের হয়ে গেল। চাচার কাছে দাঁড়াতেই চাচা কেঁদে উঠল। এজওয়ান রে ডাকলাম, পোলাটা আমার ডাক শুনলো না। সলেমান, আমার পোলার এই অবস্থা সহ্য করতে পারছি না বাপ। এমন নিঃশব্দ হয়ে বসে থাকার মতো ছেলে তো এজওয়ান না। একটু তুই বল না, চোখ মেলে তাকাতে। তোর সব কথা তো শুনে, ওর কথা বলতে হইব না, খালি তাকা। সোলেমান কেবিনে ঢুকলো। এজনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সোলেমান গিয়ে পাশে বসলো। মেহেরিন বাহিরে চাচার পাশে। সোলেমান এজনের হাতের উপর হাত রেখে বলল, চাচা কিন্তু কাছে জোয়ান, এই বয়সে ছেলের জন্য কাঁদে কোনো বাবা? তাড়াতাড়ি ওঠ ভাই আমার, আমাদের কষ্ট না তুই সহ্য করতে পারিস না? এই যে বললি কষ্ট হচ্ছে, কানে যাচ্ছে না সেই সবার যে? ভালো ভালো উঠবি নাকি বল, উঠবি তো? এজনের হাতের ভাঁজে চুমু খেল সোলেমান। আমিরুল সুলতান, রুমাইসা, মোতালেব ভুইয়ারা চলে এসেছে। রুমাইসা এসে থেকে কাঁদছে ভাইয়ের এই অবস্থা শুনে। আমিরুল সুলতান বাশা সুলতানকে সামলিয়ে খেয়াল করলো মাহিকে দেখতে পাচ্ছে না। মাহি কোথায়? আমিরুল সুলতানের কথায় সবার মাথা টনক নড়ে। আসলেই তো মাহি কথায় এত বড় ঘটনা ঘটে গেল। নওগাঁ থেকে তারা আসলো। মাহি কোথায়? মেহেরিন বলল, রুমাইসার আনোয়ার সুলতানকে এজওয়ানের সাথে নিজেদের মতো করে কথা বলে আসলো। হয়তো এজওয়ানের কানে গিয়েছে সেসব কথা, হয়তো যায়নি। মাহি রমনায় গিয়েছিল প্রথমে, সেখান থেকে জানলো আহত নিহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়েছে। মাহি রিকশায় করে হসপিটালে আসলো। রিসেপশনে জিজ্ঞাসা করলো সাফওয়ান মির্জা কত নাম্বার ওয়ার্ডে অ্যাডমিট আছে। তারা চেক করে জানালো এই নামে কেউ ভর্তি নেই। অনেক অজানা লোক আছে আহত নিহতদের ভেতর, যাদের আইডেন্টিটি পাওয়া যায়নি, তাই সংরক্ষণও করা হয়নি। নিজ দায়িত্বে খুঁজতে হবে মাহিকে। মাহি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করলো। প্রতিটা কেবিন চেক করে দেখছে সে। তারপর মনে পড়লো গুলি লেগেছে, তাহলে তো জরুরি বিভাগে নিবে। মাহি সেদিকটাই ছুটলো। সাফওয়ান শুনেছে এজওয়ানের অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু জ্ঞান ফেরেনি। এও শুনেছে 1 ঘন্টার ভিতর জ্ঞান না ফিরলে ধরে নিতে হবে সে কোমায় চলে গেছে। নিজেকে ভীষণ অপরাধী লাগছে সাফওয়ানের। তার কারণে কারো এমন অবস্থা হোক সেটা সে কখনো চায়নি, আর সেটাই হলো। এজওয়ানের সাথে দেখা করার জন্য বুড়ো থেকে হসপিটালে আসলো। রিসেপশনে জিজ্ঞাসা করে দোতলায় আসলো। করিডোরে দেখলো এজওয়ানের আত্মীয় স্বজনদের দাঁড়িয়ে থাকতে। এগিয়ে গেল, জিজ্ঞাসা করলো, এজওয়ানের জ্ঞান ফিরেছে? সবাই মাথা তুলে তাকালো। বাশার সুলতানের পছন্দ নয় সাফওয়ানকে। এই ছেলের জন্যই তার ছেলে জীবনে এত অশান্তি। ইব্রাহিম বলল, জ্ঞান ফেরেনি, ডক্টর আছে ভেতরে। সাফওয়ান ট্রান্সপারেন্ট গ্লাস একবার দেখলো এজওয়ানকে, তারপর দাঁড়িয়ে রইল। মাহি দিক বিদিক শূন্য হয়ে ছুটে আসছিল। আশেপাশে তাকাতে তাকাতে আকস্মিক মোড় ঘুরে যাওয়ার সময় সাফওয়ানকে দেখছে ভেবে দাঁড়িয়ে গেল। ভ্রম নাকি? মাথা ঘুরিয়ে দেখলো সত্যি সাফওয়ান দাঁড়িয়েছে। পরনের শার্টটা রক্তে ভিজে গেছে। মাথাতে একবারও আসলো না সাফওয়ানের না গুলি লেগেছিল, তাহলে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে কি করে?
মাহির মাথায় আসলো এটা। সাফওয়ান সুস্থ আছে, সাথে সাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, থ্যাংক গড তুমি ঠিক আছো। আমি তো পাগল হয়ে গিয়েছিলাম যখন খবরে দেখলাম কেউ তোমার দিকে বন্দুক তাক করেছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তুমি ঠিক আছো। পাশে দাঁড়িয়ে থাকা সবাই অবাক বিস্ময়ে চোখে তাকিয়ে দেখছে মাহিকে। ভেতরে তার স্বামী জীবন মরণের মাঝখানে, আর মাহি পরপুরুষকে জড়িয়ে ধরে কাছে। তখনই কেবিনের দরজা ঠেলে বেরিয়ে আসলো ডক্টর। বেডে শুয়ে থেকে এজওয়ান পিটপিট করে চেয়েছিল একবার, তারপর ট্রান্সপারেন্ট গ্লাসের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা মুচড়ে উঠেছিল। চোখ মেলে তাকানোর সাথে সাথে এমন দৃশ্য যে এজওয়ান দেখতে পাবে তা কখনো ভাবেনি। এই কান্নাটা এজওয়ান তার নামে করে নিয়েছিল, সেখানেও ভাগ বসিয়ে দিল সাফওয়ান। তরিকুলের বেটির এই কান্নাটা কি সুখের? সাফওয়ান বেঁচে আছে সেজন্য, নাকি দুঃখের যে আজওয়ান পুরোপুরি মরল না সেজন্যে? অক্সিজেন মাস্ক মুখে থাকার পরও এজওয়ানের মনে হলো তার অক্সিজেনের সংকট হচ্ছে। বুকের আঘাতের ব্যথার থেকেও ভেতরের ব্যথাটা যেন তীব্র হলো। শালার এত অসহায় জীবন তার। এজওয়ানের শরীর থেকে যতবার রক্ত ঝরেছে তা শুধুমাত্রই তরিকুলের বেটির জন্যে। এই তো 1.5 বছর আগে তরিকুলের বেটিকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাত খেলো। তরিকুলের বেটির জন্য সাফওয়ান জেলে পিটালো, আর আজও তরিকুলের বেটির ভালোবাসাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হলো। অথচ একবারও তরিকুলের বেটির চোখে মুখে এজওয়ান তার নিজের জন্য একটু খারাপ লাগা বোধটুকু দেখলো না। ডক্টরকে দেখে মাহি সাফওয়ানকে ছেড়ে দিল। আশেপাশে তাকাতে শ্বশুরবাড়ির সবাইকে দেখে হকচকিয়ে গেল। সবাই বিস্ময়কর চাহনি নিয়ে তাকিয়ে আছে। সলেমান এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এজন কেমন আছে এখন? জ্ঞান ফিরেছে? মাহির কানে বাজতে লাগলো, এজওয়ান কেমন আছে? জ্ঞান ফিরেছে মানেটা কি? এজওয়ানের কি হয়েছে? মাহি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তাকালো, দেখতে পেল বেডে শুয়ে আছে একটা পুরুষালী দেহ। অক্সিজেন মাস্ক মুখে থাকে, পুরোটা মুখ দেখা যাচ্ছে না। মাহি প্রশ্নাতীত চাহনি নিয়ে সাফওয়ানের দিকে তাকালো, তার চোখের ভাষা জিজ্ঞাসা করছে, ওটা সত্যি এজওয়ান? সাফওয়ান চোখে হ্যাঁ সূচক সম্মতি প্রকাশ করলো। মাহির বিশ্বাস হচ্ছে না এটা এজওয়ান। তার মাথাতে একবারের জন্য আসলো না ওখানে তো এজওয়ানে ছিল। মাহি কেমন একটা থতমত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি করে হলো? সাফওয়ান মাথা নত করে বলল, আমাকে বাঁচাতে গিয়ে। কথাটা কেমন বিঁধল কানে মাহি। সাফওয়ানকে বাঁচাতে গিয়ে এজওয়ানের এই অবস্থা। এজওয়ান না সাফওয়ানকে সহ্য করতে পারে না তাহলে? মাহি ডক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। দেখা করা যাবে? আমি দেখা করতে চাই ডক্টর ইসওয়ানের সাথে। ডক্টর চুপ। বাশার সুলতান ডক্টরের দিকে তাকিয়ে বলল, এই চুপ কেন আপনি? আমার পোলা কেমন আছে? জ্ঞান ফিরেছে? কথা কন না কেন? মাহির কেমন যেন লাগলো। ডক্টরকে আবার প্রশ্ন করলো, চুপ কেন আপনি? আমি দেখা করবো ওনার সাথে, আপনি সরুন সামনে থেকে। মাহি কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতে চাইলে ডক্টর বলল, দুঃখিত মিসেস সুলতান, আপনি দেখা করতে পারবেন না আপনার স্বামীর সাথে। মাহির হাত পা দুটোই থেমে গেল। পিছু ফিরে বলল, দেখা করতে পারবো না মানে? হি ইজ গন ইনটু এ কমা। বাশার সুলতান কথাটা শুনতেই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে আমিরুল সুলতান ধরে ফেলে ভাইকে। রুমাইসা শব্দ করে কেঁদে ওঠে। মাহিকে ধাক্কা দিয়ে সরিয়ে বাশার সুলতান কেবিনের ভিতর প্রবেশ করে। মাহির কানে শুধু একটাই শব্দ বাজছে, এজওয়ান কোমায় চলে গেছে। মানতে পারছে না এজওয়ান কোমায় যাবে। এজওয়ানের মতো পাজি লোক কোমায় যায় কি করে? মাহি তাকালো সেই গ্লাস পার্টিশন দিয়ে। বাশার সুলতান কাঁদছে, রুমাইসা কাঁদছে। মেহরিনের জলে ভরা চোখ। আনোয়ার সুলতান পায়ের কাছটায় বসা, সলেমান ঠাই দাঁড়ানো। মাহির চোখে জল নেই, ফুরিয়ে গেছে সব জল। একটু আগেই না জল ছিল এই চোখে, এখন নাই। বেচারা এজওয়ানের জন্য চোখে জল নেই মাহির। এজওয়ান এখন সামনে থাকলে বলতো, কান্না আসছেন আমার জন্য? গ্লিসালিন নিয়ে আসি, একটু কাঁদো আমার জন্য। দেখি না এজওয়ানের জন্য কাঁদলে আমার তো বেটিকে কেমন লাগে। সুন্দরই লাগবে, দেখে নিও। বাশার সুলতান কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আমিরুল সুলতান সামলাচ্ছে। কেবিনের ভিতরে থাকা সকলের চোখ বেড়ে নিস্তব্ধ হয়ে শুয়ে থাকে এজওয়ানের মুখের দিকে। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে মাহি আর সাফওয়ান। মাহি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলো। ভেতরে যাওয়ার হয়তো সাহস হচ্ছে না। মনে হচ্ছে ভেতরে গিয়ে এজওয়ানকে একটু দেখতে চাওয়া মানে সবাই এক অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকাবে, আর সেই দৃষ্টি মোটেও ইতিবাচক হবে না। কাজটাই হয়তো মাহি নেতিবাচক করে ফেলেছে। মাহি আর দাঁড়িয়ে থাকলো না। শেষবার এজওয়ানকে দেখে মাহি চলে গেল হসপিটাল থেকে বোনের বাসায়। খারাপ তো হলোই সবার চোখে, এখন না হয় আরও খারাপ হওয়া যাক। আর মাহি খারাপ ভালোর এসব ধারেও না। যার যা ভাবার সে সেটা ভাবুক। একে একে সবাই ডাকছে এজওয়ানকে। আনোয়ার সুলতান এই বৃদ্ধ বয়সে এসে নাতির কোমায় চলে যাওয়াটা মানতে পারছে না। এই ছেলেকে তো এমন নিস্তব্ধ মানায় না। উড়নচণ্ডী খামখেয়ালি মেজাজে ছেলেটা আজ এত ঠান্ডা। পুরো কেবিন জুড়ে শুধু কান্নার রোল। একজন মহা বিরক্ত হলো এই কান্নার শব্দ শুনে। কেমন সবাই মরা কান্না কাঁদছে, বিরক্তিকর। সেজন্য বিরক্তের সহিত বলল, আহ, কান্না থামবে তোমার? মনে হচ্ছে আমি মরে গেছি। ঘুমাতে দাও আমাকে। তোমাদের এই মরা কান্নার জন্য ঘুমাতে অসুবিধা হচ্ছে আমার। আচমকা সবার কান্নার রোল থেমে গেল। মাথা তুলে তাকালো একটা মুখের দিকে, চোখ বন্ধ করে আছে। বাশার সুলতান হন্তদন্ত হয়ে ছেলের মাথার কাছে বসলো। ছেলে কি তার সত্যি কথা বলল? বাপ তুই কথা বললে? তুই সুস্থ? কথা বল। আবার এজওয়ান
বল না। এজওয়ান চোখ মেলে তাকালো না, শুধু বলল, শব্দ করো না, ঘুমের ইঞ্জেকশন দিছে ডাক্তার, ঘুমাতে চাই, তোমাদের জন্য পারছি না। সোলেমান এবার এগিয়ে এলো, কিছুটা চাপা স্বরে বলল, ডক্টর যে বললো তুই কমায়, মিথ্যা বললো? না, মিথ্যা বলিনি, আমি বলছি গিয়ে বলতে। আর আর কমো মিস স্লিপিং, ঘুমাতে দাও, আই নিড স্লিপিং। আমাদের কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? এজওয়ান এবার চোখ মেলে তাকালো, বাপের মুখে পানে তাকিয়ে বলল, এতে তোমার এই অবস্থা? চোখ মুখ ফুলিয়ে মেয়েদের মতো মুখ বানিয়েছ। যেদিন সত্যি সত্যি মরে যাব তখন তো দেখি তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে বাদশাহ সুলতান রেগে গেল। সুস্থ থাকলে দিতাম কড়া চর পিয়াতব। ডক্টর আসলো ভেতরে। এই এজওয়ান ছেলেটা তাকে বেশ বিপাকে ফেলেছে। ঢোকা মাত্রই বাদশাহ সুলতান আর সোলেমান কেমন একটা নজরে তাকালো। আপনারা এখন বের হন কেবিন থেকে, এজওয়ানের রেস্ট দরকার। আমিরুল সুলতান সবাইকে ইশারায় বের হতে বলল। বাদশাহ সুলতান বের হতে হতে ডক্টরকে শাসিয়ে বলল, তোকে আমি দেখে নিব ডক্টর। সবাই চলে গেল। ডক্টর এবার এজওয়ানের সামনে দাঁড়িয়ে বলল, এমন মিথ্যে কথা কেউ বলতে পারে বলো? যা কেউ পারে না তা আমি অনায়াসে পারি ডক্টর। বাড়ি ফিরবো কবে সেটা বলুন। এই বেড এজওয়ানের জন্য না। শীঘ্রই। ডক্টর আরো কিছুক্ষণ এজওয়ানকে পর্যবেক্ষণ করে চলে গেল। ডক্টর যেতে সাফওয়ান ঢুকলো। এজওয়ান পায়ের শব্দ পেয়ে তাকালো, ভেবেছে ভাইজান আসছে, কিন্তু সাফওয়ানকে দেখে কিঞ্চিত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।